চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসএলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। বৃত্তি পরীক্ষা সেরা প্রস্তুতি 2, বৃত্তি পরীক্ষার সেরা ছাত্রদের গল্প। এখানে বৃত্তি পরীক্ষা আসে সমাজবিজ্ঞান প্রশ্ন 2024-এর যে প্রশ্নটি আছে, আমি সম্পূর্ণ প্রশ্নের উত্তর একবার স্ট্যান্ডার্ড ওয়েতে, অর্থাৎ খুব ভালো মানের উত্তর, যে উত্তরগুলি করলে তোমরা 100-তে 100 পেতে পারো, সেরকম করে উত্তরগুলি আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে। অর্থাৎ তোমরা যারা 2026 সালে বৃত্তি পরীক্ষা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তা ভিডিও শুরুতেই যদি দেখি, তোমাদের প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ 2024-এর সরাসরি যে প্রশ্নটি এসেছে সেই প্রশ্নটি আমি তোমাদের এখানে দেখিয়ে দিলাম। এখানে 1 নম্বরে শূন্যস্থান পূরণ করো 10টি। আর এই সমাজবিজ্ঞান মূলত তোমার পরিবেশ বই থেকে আলাদা করে সিলেবাস আছে, তোমরা সেইটুকু পড়লে এর মধ্যে সমস্ত প্রশ্ন কমন পড়ে যাবে। তাই এখানে 10 মার্ক, আর সঠিক উত্তর বেছে লেখো, এটা 10 মার্ক। তারপরে গিয়ে হলো তোমার 3 নম্বরে বাম দিকের সঙ্গে ডান দিক শব্দ মেলাও, এটা 4 মার্ক। এবং 4 নম্বরে হচ্ছে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও, 2 মার্ক করে, 10 দুগুণ 20 মার্ক। আর 5 নম্বর হচ্ছে টিকা লেখো, 4টি, 4 4 আর 16, অর্থাৎ 4 মার্ক প্রতিটি। যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও, এখানে 3 মার্ক করে এই প্রশ্নগুলি আছে। তারপরে 5টি প্রশ্নের উত্তর দাও, 7 নম্বর, এখানে 5 মার্ক করে আছে প্রতিটি প্রশ্ন। এই ছিল টোটাল 10 10 20 20 আর 8 20 আর 4 24 24 আর 20 44 44 আর 16 60 60 60 আর 15 75 75 আর 25 100 মার্কের প্রশ্ন। ঠিক আছে, তাহলে তোমরা যদি বলো যে পরীক্ষা আসলে বৃত্তি পরীক্ষায় কী কী সাবজেক্ট আসে, আমি যদি তোমাদের বলি বৃত্তি পরীক্ষা মূলত বাংলা 100 মার্ক, ইংরেজিতে 50 মার্ক, গণিতে 100 মার্ক, বিজ্ঞানে 50 মার্ক, সামাজিক বিজ্ঞানে 100 মার্ক। আর এই চতুর্থ শ্রেণীতে 400 মার্কের টোটাল পরীক্ষা হয়। এই পরীক্ষার মধ্যে মোটামুটি 90% বা তার উপরে যারা নম্বর পায় তাদেরই মোটামুটি বৃত্তি জুটে। কিন্তু তোমরা ফার্স্ট সেকেন্ড থার্ড হতে গেলে দেখো, 400 নম্বরের মধ্যে যে ফার্স্ট হয়েছে 395 নম্বর পেয়ে 2025 সনে প্রথম স্থান অধিকার করেছে, আর 392 এবং 391 পেয়ে দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে। তদ্রূপ 2024 সনে 3 জনই ফার্স্ট হয়েছে 397 নম্বর, অর্থাৎ 3 মার্ক কম। তো এরকম করে তোমাদের একটু যারা বৃত্তি পরীক্ষা দিতে প্রস্তুতি নিচ্ছ যারা, তারা খুব ভালো করে পড়াশোনা করবে এবং উত্তরগুলিও যাতে খুব সুন্দরভাবে উত্তর দিতে পারো সেদিকে লক্ষ্য রাখবে। যাই হোক, আমি সরাসরি এখন প্রশ্ন বিশ্লেষণ যাব। প্রশ্ন বিশ্লেষণের আগে একসাথে তোমার যে সমস্ত প্রশ্নের উত্তর যদি আমি একটু দেখিয়ে দিই, তোমার এই হচ্ছে সমস্ত প্রশ্নের উত্তর। ঠিক আছে, এখানে সরাসরি 1 নম্বরের প্রশ্ন। 1 নম্বরের প্রশ্ন আমরা একটু দেখে আসি, তারপর উত্তরটা দিই। 1 নম্বরের প্রশ্নে কি আছে? 1 নম্বরের প্রশ্ন যদি আমরা দেখি, 1 নম্বরের এক নম্বরে শূন্যস্থান পূর্ণ করো। ভিজে জামাকাপড় ড্যাশকালে তাড়াতাড়ি শুকিয়ে যায়। ভিজে জামাকাপড় শীতকালে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আমি কিন্তু সাথে সাথে ব্যাখ্যাও দিয়েছি। ব্যাখ্যা: শীতকালে বাতাস জলীয় বাষ্প আর্দ্রতার পরিমাণ কম থাকে এবং বাতাস শুষ্ক হয়, ফলে কাপড়ের জল দ্রুত বাষ্পীভূত হয়ে শুকিয়ে যায়। এরপরের প্রশ্ন: রেড পান্ডা ড্যাশ জেলায় দেখতে পাওয়া যায়? দার্জিলিং। যদি আমরা বলি এক কথায় একটা জেলা দার্জিলিং বলবো, কিন্তু রেড পান্ডা পাহাড়ি ও ঠান্ডা অঞ্চলে বাস করে, তাই দার্জিলিং এলাকায় এটি দেখা যায়। পশ্চিমবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলায় মূলত রেড পান্ডা দেখা যায়। এরপরে প্রশ্ন: সকালবেলায় ছায়া পড়ে ড্যাশ দিকে এবং ড্যাশকালে বিকেলে খেলার জন্য বেশি সময় পাওয়া যায়? আমরা যদি বলি সকালবেলায় পশ্চিম দিকে, কারণ সকালে সূর্য পূর্ব দিকে থাকে, তাই ছায়া তার বিপরীত দিক অর্থাৎ পশ্চিমে পড়ে। এরপর ড্যাশকালে বিকেলে খেলার জন্য বেশি সময় পাওয়া যায় গ্রীষ্মকালে, কারণ গ্রীষ্মকালে দিন বড় হয়, তাই বিকাল বেশি সময় আলো থাকে এবং খেলাধুলার সময় বেশি পাওয়া যায়। এরপরে নম্বর: সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হলো ড্যাশ এবং মহাকাশে পাঠানো প্রথম প্রাণী হলো ড্যাশ নামে একটি কুকুর। আমরা যদি উত্তর দেখি, সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হলো বৃহস্পতি। বৃহস্পতি একটি সৌরজগতের সবচেয়ে বড় এবং এটি গ্যাসীয় গ্রহ। এরপরে মহাকাশে পাঠানো প্রথম প্রাণী হলো কি? লাইকা নামের একটি কুকুর। লাইকা ছিল সোভিয়েত ইউনিয়নের পাঠানো প্রথম কুকুর যা মহাকাশে গিয়েছিল। এরপরের প্রশ্ন: ড্যাশ পাথর ঠোকাঠুকি করে আদিম মানুষ আগুন জ্বালাতো এবং যন্ত্রপাতিকে ইংরেজিতে ড্যাশ বলে? তো চকমুখী পাথর, যেটা চকমুখী পাথর ঘষলে আগুনের স্ফুলিঙ্গ স্পার্ক যেটা তৈরি হয়, যা দিয়ে আগুন জ্বালানো যেত। এরপরে যন্ত্রপাতিকে ইংরেজিতে টুল বলে, TWLS টুল। যেসব জিনিস কাজ করার জন্য ব্যবহার করা হয় সেগুলি ইংরেজিতে টুলস বলা হয়। এরপরের প্রশ্ন হচ্ছে: মানুষের প্রথম ব্যবহৃত কাজের ধাতু হলো ড্যাশ এবং মানুষ প্রথমে ড্যাশ দিয়ে চাকা বানায়? তো মানুষের প্রথম ব্যবহৃত কাজে ধাতু হলো তামা। তামা সহজে পাওয়া যেত এবং সহজে গলানো যেত, তাই মানুষ প্রথমে এটি ব্যবহার করে। এরপরের প্রশ্ন: মানুষ প্রথমে ড্যাশ দিয়ে চাকা বানায়? কাঠ দিয়ে। প্রাচীনকালে সহজলভ্য উপাদান ছিল কাঠ, তাই প্রথমে চাকা দিয়ে কাঠ তৈরি হয়। পরের প্রশ্ন হচ্ছে:
রামায়ণ মহাভারতের মতো গল্প দিয়ে তৈরি হয় ড্যাশ নাচের কাহিনী। মূলত রামায়ণ মহাভারত এটা কথকলি নাচের কাহিনী তৈরি হয়। এটি কেরালার একটি ঐতিহ্যবাহী শাস্ত্রীয় নৃত্য, যা বিস্তৃত পোশাক, উজ্জ্বল মেকআপ এবং মুখের অভিব্যক্তির মাধ্যমে মহাকাব্যের গল্প বর্ণনা করে। এরপরে ড্যাশ সমাজে সম্পত্তির উপর পুরুষদের কোনো অধিকার নেই, মাতৃতান্ত্রিক সমাজ। তবে এখানে উদাহরণ হিসেবে যদি বলা হয় খাসি এবং গারো সমাজের ব্যবস্থা একটি মাতৃতান্ত্রিক সমাজ, সেখানে পরিবারের সে ছোটো মেয়ে সাধারণত পরিবারের সম্পত্তির উদ্ধারকারী হয়। এরপর পরের প্রশ্ন হচ্ছে তোমার 2 নম্বরের প্রশ্ন। 1 নম্বরের প্রশ্ন হয়ে গেল। 2 নম্বরের প্রশ্ন, গম্ভীরা পালা দেখা যায় মালদা, পুরুলিয়া, বাঁকুড়া কোথায়? গম্ভীরা পালা দেখা যায় কোথায়? গম্ভীরা পালা দেখা যায় মূলত মালদা, অর্থাৎ এই মালদা। গম্ভীরা একটি লোকসংস্কৃতি যা পশ্চিমবঙ্গের মালদা জেলায় বিশেষভাবে প্রচলিত। এরপরে গিয়ে হলো তোমার টুসু পর্ব হয় ভাদ্র, পৌষ, ফাগুন মাসে। টুসু পর্ব হয় পৌষ মাসে। টুসু উৎসব মূলত পৌষ মাসে ফসল কাটার সময় পালিত হয়। পরের প্রশ্ন, সোলার কাজ যারা করেন তাদের বলা হয় কর্মকার, মালাকার, কুম্ভকার। তাদের বলা হয় মূলত মালাকার। মালাকার সোলার কাজ করে বিভিন্ন সাজসজ্জার জিনিস তৈরি করেন। এরপরে অল্প সময়ে বেশি জমি চাষ করা যায় ট্রাক্টর, লাঙল এবং কোদাল দিয়ে। ট্রাক্টর যন্ত্রচালিত হয়, দ্রুত এবং বেশি জমিতে চাষ করা যায়। পরের প্রশ্ন, তোমার কি হলো সূর্যের সবচেয়ে কাছের গ্রহটি হলো পৃথিবী, বুধ, মঙ্গল নাকি চাঁদ একটি গ্রহ, উপগ্রহ, কৃত্রিম উপগ্রহ? তাহলে আমরা যদি বলি সূর্যের সবচেয়ে কাছের একটি গ্রহ হলো বুধ সূর্যের সবচেয়ে কাছের গ্রহ। চাঁদ একটি উপগ্রহ, কৃত্রিম উপগ্রহ। চাঁদ পৃথিবীর প্রাকৃতিক উপগ্রহ। এরপরের প্রশ্ন, পিন্টেল একটি পশু, পাখি, পোকার নাম। রোগ হলেই চাষি, ডাক্তার, শিক্ষকের কাছে যায়। আমরা যদি বলি পিন্টেল একটি পাখির নাম, একটি প্রজাতির হাঁস যা পাখির অন্তর্গত। রোগ হলে আমরা যাই ডাক্তারের কাছে আমরা যাই। পরের প্রশ্ন হচ্ছে ইনচাট একটি জলদাপাড়া জঙ্গলের মধ্যে দিয়ে বইছে ড্যাশ, হলং, তিস্তা, হুগলি নদী এবং ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয় ড্যাশ। আমরা যদি উত্তরটা দিই, ইনসাট একটি কৃত্রিম উপগ্রহ, INSAT এর ভারতের একটি কৃত্রিম উপগ্রহ এবং জলদাপাড়া জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে গেছে তিস্তা, হলং ও হুগলি নদী। উত্তর হলং। জলদাপাড়া জাতীয় উদ্যানের মধ্যে দিয়ে হলং নদী প্রবাহিত হয়েছে। পরের প্রশ্ন, ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয় কখন? দুপুরবেলায়। দুপুরে সূর্য মাথার উপরে থাকে, তাই ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট। আমরা 2 নম্বরের প্রশ্ন হয়ে গেল। 3 নম্বরের প্রশ্ন হচ্ছে মিলকরণ, যেমন সপ্তর্ষিমণ্ডল, গ্যালিলিও, সারিগান, খাসিয়া। এখানে নৌকো, অঙ্গিরা, মেঘালয়, দূরবীন। আমরা যদি একটু দেখি কোনটার সাথে কোনটা মিল। প্রথমে সপ্তর্ষিমণ্ডল অঙ্গিরা, কারণ সপ্তর্ষিমণ্ডল 7 জন ঋষির সমষ্টি, যারা মধ্যে অঙ্গিরা একজন ঋষি, এই কারণে সপ্তর্ষিমণ্ডলের সাথে অঙ্গিরা মিল হবে। আমি তোমাদের যদি একটু মিলকরণ দেখিয়ে দেই, তাহলে দেখাবো এটা, যেমন সপ্তর্ষিমণ্ডল অঙ্গিরা। তারপর গ্যালিলিওর সাথে যদি বলে, গ্যালিলিও হচ্ছে দূরবীন। কেন? গ্যালিলিও দূরবীন ব্যবহার করে মহাকাশ পর্যবেক্ষণ করেন, তাহলে গ্যালিলিওর সাথে আমরা দূরবীন দেবো। সারিগান যদি বলি, সারিগানের সাথে নৌকো, অর্থাৎ খাসিয়া জাতির মানুষ মেঘালয় অঞ্চলে কী বলে সারিগান নৌকো চালানোর সময় গাওয়া হয়, অর্থাৎ সারিগানটা নৌকো চালানোর সময় গাওয়া হয়। আর খাসিয়া হচ্ছে মেঘালয়, কারণ খাসিয়া জাতির মানুষ মেঘালয় সমাজে বাস করে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের এটার উত্তর। এরপরে আমরা চলে যাবো পরের প্রশ্ন কি বলেছে? পরের প্রশ্ন 4 নম্বর, যে কোনো 10টি প্রশ্ন উত্তর দাও 2 মার্ক করে। জলের অপর নাম জীবন কেন? আমরা যদি বলি জলের অপর নাম কেন জীবন, জল ছাড়া কোনো জীব বাঁচতে পারে না, মানুষ, পশু, গাছ সবাই জলের উপর নির্ভর করে, তাই জলকে জীবন বলা হয়। এরপরের প্রশ্ন, নাচের মুখোশ কী কী জিনিস দিয়ে তৈরি হয়? নাচের মুখোশটি মাটি, কাগজ, কাপড়, রং এবং সোলার সাহায্যে তৈরি করা হয়। পরের প্রশ্ন, ডোগরা শিল্প কাকে বলে? সারিগান কি? তাহলে ডোগরা শিল্প কি? ডোকরা মোম গলিয়ে ধাতুর তৈরি অলংকার বা মূর্তি বানানোর প্রাচীন শিল্পকে ডোকরা শিল্প বলে। এরপরে হচ্ছে সারিগান কি? নৌকো চালানোর সময় মাঝিরা যে গান গায় তাকে সারিগান বলে। এরপরের প্রশ্ন, জলদাপাড়া জঙ্গলে বয়ে যাওয়া 2টি নদীর নাম এবং রবারের চাকার সুবিধাগুলি লেখো। জলদাপাড়া বয়ে যাওয়া 2টির নাম হচ্ছে হলং এবং তোরসা নদী, এবং রবারের চাকার সুবিধা, রাবারের চাকা ঝাঁকুনি কমায়, সহজে চলে এবং রাস্তায় ভালোভাবে গ্রিপ ধরে। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার শরৎকালে 2টি ফুলের নাম এবং গবাদি পশু কাদের বলে? আমি যদি বলি শরৎকালে 2টি ফুলের নাম শিউলি এবং কাশফুল। আর গবাদি পশু কাদের বলে? যে পশু মানুষ পোষ মানিয়ে কাজে বা দুধের জন্য ব্যবহার করে তাদের গবাদি পশু বলে, যেমন গরু, ছাগল। এরপরের প্রশ্ন, পাহাড়ি অঞ্চলে কী কী চাষ ভালো হয়? ধাতু সেনার 2টি উপায়, গ্রীষ্ম ও শীত এর ঋতুর মধ্যে 2টি পার্থক্য। আমরা এক এক করে উত্তর দেব। পাহাড়ি অঞ্চলে চা, কমলালেবু এবং আলুর চাষ পাহাড়ি অঞ্চলে ভালো হয়। আর ধাতু সেনার 2টি উপায়, ধাতু চকচকা এবং তাপ ও বিদ্যুৎ
পরিবহন করতে পারে। এরপরে শীত এবং গ্রীষ্মের ঋতুর দুটি পার্থক্য হচ্ছে গ্রীষ্মে গরম বেশি এবং দিন বড় হয়, এই শীতে ঠান্ডা বেশি এবং দিন ছোট হয়। পরের প্রশ্ন হচ্ছে টিকা লেখো। যন্ত্রপাতি, ব্রোঞ্জ ধাতু, কৃত্রিম উপকরণ, নকশিকাঁথা এবং লোকগাথা, প্রতিটি 4 মার্ক করে প্রশ্ন। তাহলে আমরা 4 মার্কের প্রশ্ন হচ্ছে যন্ত্রপাতি সেই সব বস্তু যা উপকরণ যেগুলো ব্যবহার করে মানুষ বিভিন্ন কাজ সহজে করতে পারে। প্রাচীন যুগে মানুষ পাথরের তৈরি যন্ত্রপাতি ব্যবহার করত, যেমন ঝুড়ি, কুঠার ইত্যাদি। পরে ধাতুর ব্যবহার শুরু হলো, যন্ত্রপাতি আরও শক্ত টেকসই হয়। বর্তমানে লোহা, ইস্পাত এবং বিদ্যুৎ চালিত যন্ত্র ব্যবহার করা হয়। যন্ত্রপাতির সাহায্যে কাজ দ্রুত ও কম পরিশ্রম করা যায়, তাই মানুষের জীবনের গুরুত্ব খুব বেশি। এরপরের প্রশ্ন হচ্ছে ব্রোঞ্জ ধাতু যদি বলি, ব্রোঞ্জ ধাতু নিয়ে আলোচনা। তো ব্রোঞ্জ একটি মিশ্র ধাতু যা তামা ও টিন মিশিয়ে তৈরি করা হয়। প্রাচীনকালে মানুষ ব্রোঞ্জ দিয়ে নানা জিনিস তৈরি করত, যেমন অস্ত্র, বাসনপত্র, মূর্তি। এই সময়কে ব্রোঞ্জ যুগ বলা হয়। ব্রোঞ্জ শক্ত, টেকসই এবং সহজে নষ্ট হয় না, তাই এটি মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার ছিল। তোমরা যারা বৃত্তি দিবে তাদের আবার বলছি, তারা কিন্তু 2017 থেকে 2025 পর্যন্ত যত রকমের প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের উত্তর যদি নিখুঁতভাবে উত্তর করতে পারো এবং প্রস্তুতি নিতে পারো, তাইলেই কিন্তু তোমরা অনেকেই দেখা গেছে সরাসরি বৃত্তি পেয়ে যাবে। এরপর কৃত্রিম উপগ্রহ হলো মানুষের তৈরি একটি যন্ত্র যা পৃথিবী বা অন্য গ্রহের চারিদিকে ঘোরে। এগুলি মহাকাশে পাঠানো হয় বিভিন্ন কাজের জন্য, যেমন আবহাওয়া জানা, টিভি ও মোবাইল যোগাযোগ, মানচিত্র তৈরি ইত্যাদি। ভারতের ইনসাট একটি কৃত্রিম উপগ্রহের মাধ্যমে আমরা দূরের খবর খুব সহজে জানতে পারি। পরের প্রশ্ন হচ্ছে নকশিকাঁথা। ঘ নম্বর, নকশিকাঁথা দিয়ে একটা টিকা লিখতে হবে। নকশিকাঁথা হলো বাংলার একটি ঐতিহ্যবাহী হস্তশিল্প। পুরানো কাপড় সেলাই করে তার উপর সুন্দর নকশা তৈরি করা হয়। গ্রাম বাংলার মহিলারা এই কাজ করেন, এতে ফুল, পাখি, গাছ, মানুষের ছবি ইত্যাদি ফুটিয়ে তোলা হয়। নকশিকাঁথা শুধু ব্যবহার্য জিনিস নয়, এটি শিল্পকর্ম হিসাবে গুরুত্বপূর্ণ। এরপরের প্রশ্ন হচ্ছে লোককথা দিয়ে টিকা লিখতে হবে। লোককথা হলো মানুষের মুখে মুখে প্রচলিত গল্প, যা প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে পড়ে। এসব গল্পে রাজা রানী, পশু পাখি, দেবদেবী ইত্যাদি থাকে। লোককথার মাধ্যমে মানুষের জীবন, সংস্কৃতি ও নীতিশিক্ষা জানা যায়, যেমন ঠাকুরমার ঝুলি। লোককথা আমাদের ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। পরের প্রশ্ন হচ্ছে 6 নম্বরের প্রশ্ন, সন্ধানী যানগুলি কি কি কাজ করে। তো সন্ধানী যান যেমন স্পেস প্রোব বা রোভার মহাকাশে গ্রহ, উপগ্রহ এবং অন্যান্য মহাজাগতিক বস্তু সম্পর্কে তথ্য সংগ্রহ করে, এগুলি ছবি তুলে, মাটি ও বায়ু নমুনা পরীক্ষা করে এবং পৃথিবীর তথ্য পাঠায়। এর মাধ্যমে আমরা মহাকাশ সম্পর্কে নতুন নতুন তথ্য জানতে পারি, যেমন মঙ্গলে পাঠানো রোভার। পরের প্রশ্ন, পুরানো দিনের চাকার থেকে আজকের চাকায় কী কী পরিবর্তন ঘটেছে। হ্যাঁ, আগে চাকা বা কাঠ দিয়ে তৈরি হতো, যা ভারী এবং কম টেকসই ছিল। এখন চাকা লোহা ও রবার দিয়ে তৈরি, যা হালকা এবং মজবুত, এবং আধুনিক চাকার সঙ্গে টায়ার এবং টিউব থাকে, যা চলাচল সহজ করে এবং ঝাঁকুনি কমায়, ফলে গাড়ি দ্রুত ও নিরাপদে চলতে পারে। পরের প্রশ্ন হচ্ছে মানুষ গরুকে পোষ মানিয়েছে কিন্তু বাঘকে পোষ মানাতে পারেনি কেন। গরু শান্ত স্বভাবের তৃণভোজী প্রাণী, তাই মানুষ সহজে তাকে পোষ মানাতে পেরেছে, কিন্তু বাঘ হিংস্র মাংসাশী প্রাণী, যা মানুষের জন্য বিপজ্জনক। বাঘকে নিয়ন্ত্রণ করা কঠিন, তাই মানুষ তাকে পোষ মানাতে পারেনি। পরের প্রশ্ন হচ্ছে চাঁদের কলঙ্ক আসলে কি। চাঁদের পৃষ্ঠে কালো দাগ দেখা যায়, যাকে কলঙ্ক বলা হয়। এগুলি আসলে বড় বড় গর্ত বা সমতল এলাকা লাভা জমে তৈরি, যেগুলো সূর্যের আলো কম প্রতিফলিত করে, তাই সেগুলো আমাদের চোখে কালো দাগের মতো দেখায়। এরপরে হচ্ছে সমাজে একজন আরেকজনের উপর কেন নির্ভর করে। সমাজে মানুষ একা সব কাজ করতে পারে না। একজন কৃষক খাদ্য উৎপাদন করে, একজন ডাক্তার চিকিৎসা করে, একজন শিক্ষক শিক্ষা দেয়। সবাই একে অপরের কাজের উপর নির্ভরশীল, তাই সমাজে পারস্পরিক সহযোগিতা খুব গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, বিপন্ন বাসভূমি বলতে কী বুঝো। বিপন্ন বাসভূমি বলতে কী বুঝো, যে বাসভূমি ধ্বংসের মুখে বা বিপদের মুখের মধ্যে রয়েছে তাকে বিপন্ন বাসভূমি বলে। যে বন কাটা, দূষণ ও মানুষের কার্যকলাপের কারণে অনেক প্রাণীর বাসস্থান নষ্ট হচ্ছে, এর ফলে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে, তাই এসব বাসভূমিকে রক্ষা করা জরুরি। এরপরে 7 নম্বরের প্রশ্ন, 5টি প্রশ্নের উত্তর দাও। ক্ষুদ্র শিল্প কাকে বলে হয় একটি উদাহরণ দাও, এবং বড় শিল্প কাকে বলে একটি উদাহরণ দাও। তাহলে প্রথমে ক্ষুদ্র শিল্প যদি বলি, ক্ষুদ্র শিল্প হলো যে এই ধরনের শিল্প যেখানে কম মূলধন, কম পরিশ্রম, কম শ্রমিক এবং ছোট পরিসরে উৎপাদন করা হয়। সাধারণত পরিবার ভিত্তিক এবং গ্রামাঞ্চলে এই শিল্প গড়ে ওঠে। এতে যন্ত্রপাতি ব্যবহার কম হয়, এতে কাজ বেশি করা হয়। উদাহরণ, মাটির পাত্র তৈরি এবং হস্তশিল্প, মোমবাতি তৈরি। পরের প্রশ্ন, বড় শিল্প হলো সেই শিল্প যেখানে বেশি মূলধন, অনেক শ্রমিক এবং বড় আকারের উৎপাদন করা হয়। এখানে আধুনিক যন্ত্র
যন্ত্রপাতি প্রযুক্তি ব্যবহার করা হয়, উদাহরণ গাড়ি তৈরির কারখানা, লোহা ইস্পাত শিল্প। এরপর পরের প্রশ্ন, চকমকি পাথর কি মানুষ আগুনকে একই সাথে ভয় ও ভক্তি করত কেন? আমরা যদি উত্তর দেখি, চকমকি পাথর এমন এক ধরনের পাথর, এটা 5 মার্ক করে, যা ঠোকাঠুকি করলে স্ফুলিঙ্গ আগুনের ছোটো কণা তৈরি হয়। প্রাচীন মানুষ এই পাথর দিয়ে আগুন জ্বালাতো। মানুষ আগুনকে ভয় করতো কারণ আগুন সব কিছু পুড়িয়ে দিতে পারে, ক্ষতি করতে পারে। আবার আগুনকে ভক্তি করতো কারণ এটি আলো দেয়, ঠান্ডা দূর করে, খাবার রান্না করতে সাহায্য করে এবং বন্য প্রাণী তাড়ায়। তাই আগুন মানুষের কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল। এরপর পরের প্রশ্ন, দিন ও রাত কেন হয়? পৃথিবী নিজ অক্ষের উপর ঘুরতে থাকে, যাকে আবর্তন বলে। পৃথিবী যে অংশে সূর্যের দিকে থাকে সেখানে দিন হয় এবং যে অংশে সূর্যের বিপরীতে থাকে সেখানে রাত হয়। পৃথিবী একবার ঘুরতে প্রায় 24 ঘন্টা সময় নেয়। এই ঘূর্ণনের কারণেই দিন ও রাত হয়। এরপর পরের প্রশ্ন, জলসেচ ব্যবস্থা কি? জলসেচ ব্যবস্থার প্রয়োজনীয়তা কী? তো জলসেচ ব্যবস্থা হলো ফসলের জমিতে কৃত্রিমভাবে জল দেওয়ার পদ্ধতি। জলসেচের প্রয়োজনীয়তা হলো ফসলের সঠিক বৃদ্ধি নিশ্চিত করা, তারপর বৃষ্টির অভাবে জমিতে জল দেওয়া, তারপরে হলো বেশি ফলন পাওয়া, আর হলো খাবার সময় ফসল রক্ষা করা এবং খরার সময়। এই কারণে কৃষিকাজে জলসেচ খুব গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন হচ্ছে, আগেকার দিনে মানুষ কি কি কাজে পাথর ব্যবহার করত? আগেকার দিনে প্রাচীনকালে মানুষ পাথর দিয়ে বিভিন্ন কাজ করতো, যেমন শিকার করা, অস্ত্র, বর্ষা, ছুরি তৈরি, তারপর গাছ কাটা ও কাঠ চেরা, আগুন জ্বালানো, চকমকি পাথর দিয়ে খাবার কাটা ও গুঁড়ো করা। পাথরই ছিল মানুষের প্রথম প্রধান উপকরণ। এরপর পশুপালন বলতে কী বুঝো? পশুপালনের সুবিধা কী কী? পশুপালন হলো মানুষের কর্তৃক গৃহপালিত পশু পালন এবং যন্ত্র নেওয়া, যেমন গরু, ছাগল, ভেড়া ইত্যাদি। সুবিধা কি? দুধ, মাংস, ডিম পাওয়া যায়, আর পাওয়া যায় কৃষিকাজে সাহায্য করে, তা পশুর গোবর সার হিসেবে ব্যবহার করে, আর্থিক উপার্জনের উৎস। তাই পশুপালন মানুষের জীবনে খুব গুরুত্বপূর্ণ। এই ছিল তোমার টোটাল যে 2024 সালের সমাজবিজ্ঞান 100 মার্কের প্রশ্ন, তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ। আশা করি এই ভিডিওতে যত রকমের প্রশ্ন এবং তার উত্তরগুলি দেওয়া আছে স্ট্যান্ডার্ড মানের, এবং আশা করি এই সমস্ত প্রশ্নের উত্তর যদি তোমরা এভাবে লিখতে পারো তাহলে সমাজবিজ্ঞান পরীক্ষায় 100তে 100 পাবে, আমার দৃঢ় বিশ্বাস। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাই।